একসঙ্গে 12টা জেলা চলে গিয়েছে জলের তলায়, ভেসে গিয়েছে একের পর এক গ্রাম, তলিয়ে গিয়েছে একের পর এক শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 লক্ষেরও বেশি মানুষ। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 62 জনের। আর গত 5 দিন ধরে এই ঘটনাগুলো একের পর এক ঘটে গিয়েছে আমাদের এই প্রতিবেশী রাজ্য আসামে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, কোনো মেইনস্ট্রিম মিডিয়া এই ঘটনাটা নিয়ে কোনো রকমের কোনো আলোচনা করছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কি এমন হলো যে 5 দিনের মধ্যে আসামের 1/3 জেলা কার্যত আর জলের তলায় তলিয়ে গেল? প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো প্রাকৃতিক কারণে ঘটলো, নাকি এর জন্য দায়ী মানুষেরা? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো আসামের এই ভয়ঙ্কর পরিস্থিতির আসল সত্যতা। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দেব আসামের কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে বর্তমানে। এই মুহূর্তে আসামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মাত্র 1 সপ্তাহের ভয়াবহ বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে। 12টা জেলার 856টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবিত হয়েছে 7 লক্ষেরও বেশি মানুষের জীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত জেলাগুলো, তার মধ্যে রয়েছে লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, চড়াইদেও এবং জোরহাট জেলা। আসামে মোট 36টা জেলা রয়েছে, তার মধ্যে 12টা জেলাই ক্ষতিগ্রস্ত, অর্থাৎ 1/3 জেলা বন্যায় ভেসে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জীবনে এত বড় বন্যা তারা আগে কখনো দেখেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? পানীয় জলের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। ওষুধ সরবরাহ করা যাচ্ছে না, ঘর ছাড়া মহিলাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না পর্যাপ্ত স্যানিটারি পণ্য। আর এর কারণ হলো, সরকার এখনো পর্যন্ত পৌঁছতেই পারছে না সমস্ত মানুষের কাছে। 7 লক্ষ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রায় 1,15,000 মানুষকে এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অর্থাৎ এনডিআরএফ, সেনাবাহিনী, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন মিলে মাত্র 4,455 জনকে উদ্ধার করেছে। আর এর কারণ হলো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, জল কমতে শুরু করলেও শিবসাগরের অনেক এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। কারণ বন্যার জল নেমে গিয়েছে ঠিকই, কিন্তু কয়েক ফুট পুরু বালি আর কাদার স্তর জমে রয়েছে। গাড়ি তো দূরের কথা, অনেক জায়গায় পায়ে হেঁটেও পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ অনেক মানুষ এখনো বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। অর্থাৎ মোদ্দা কথা হলো, বন্যাটা এতটাই ভয়াবহ যে জল অনেক জায়গায় নেমে গেলেও মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না পায়ে হেঁটেও। যার ফলে 7 লক্ষ মানুষের মধ্যে মাত্র 20% মানুষ হয়তো এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে আশ্রয় পেয়েছে কিংবা উদ্ধার করা গিয়েছে। বাদ বাকি 80% মানুষ এখনো রাস্তার ধারে বসে রয়েছে, কেউ নিজের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। কিন্তু মূল প্রশ্নটা হলো, আসামের এত ভয়াবহ পরিস্থিতি কিভাবে হলো? জানা যাচ্ছে গত 10 বছর ধরে নাকি প্রতি বছরই বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আসামে। তাই প্রশ্নটা আরো ভয়ঙ্কর যে 10 বছর ধরে যদি একই পরিস্থিতি হয়, তাহলে সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? নাকি এটা সরকারের পদক্ষেপ নেওয়ার বাইরে চলে গিয়েছে? চলুন জেনে নেওয়া যাক এই বন্যার আসল কারণটা কি। প্রথমে আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, নাগাল্যান্ডে মান জেলায় একটা ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, তার ফলেই নাকি এই পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন, এটা ক্লাউড বাস্ট নয়, এটাকে বলা যায় ক্লাউড বাস্টের থেকেও বেশি কিছু। কারণ ভারতীয় আবহাওয়া দপ্তরের যে নিয়ম রয়েছে, মানে ক্লাউড বাস্টের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী প্রতি ঘন্টায় যদি 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়, তাহলে সেটাকে ক্লাউড বাস্ট বলা যেতে পারে, অর্থাৎ মেঘ ভাঙা বৃষ্টি। কিন্তু
নাগাল্যান্ডের মান জেলায় যে বৃষ্টি হয়েছে সেখানে প্রতি ঘন্টায় বৃষ্টির তীব্রতা ছিল 137 মিলিমিটার। 8 থেকে 9 ঘন্টা ধরে এই বৃষ্টি হয়েছে। এই প্রবল বৃষ্টির ফলে নাগাল্যান্ড এবং আসামের পাহাড়ি অঞ্চল থেকে বিপুল পরিমাণ জল একসঙ্গে নেমে এসেছে। জানা যাচ্ছে এই সমস্ত জল গিয়ে জড়ো হয়েছে ব্রহ্মপুত্র নদীর একাধিক উপনদীতে, যেমন দিখৌ, ডিসাং, ধানসিঁড়ি। অল্প সময়ের মধ্যেই এই নদীগুলির জল বিপদ সীমার অনেকটা উপরে উঠে যায়। কিন্তু এখানেই তৈরি হয় আরো বড় একটি সমস্যা, কারণ ব্রহ্মপুত্র নদী নিজেই বর্ষার জলে ফুলে ফেঁপেছিল। যে ব্রহ্মপুত্র নদীতে অন্য জায়গার জল এসে জমা হচ্ছিল, সেই ব্রহ্মপুত্র নদী বর্ষাকালের বৃষ্টির জন্য এমনিতেই ফুলে ফেঁপেছিল। ফলে উপনদীগুলোর জল ব্রহ্মপুত্রতে মিশতেই সেই বন্যাটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। আপনাদের প্রত্যেককে জানিয়ে দেব, আসাম অনেকটা ফানেলের মতো আকৃতি আসামের। ফলে উপরি এলাকার জল কিন্তু আসামে এসে বেশিরভাগ সময় জমা হয়, সেই কারণেই কিন্তু এখানে বন্যার পরিস্থিতি প্রায় সৃষ্টি হয়। অর্থাৎ একদিকে বলা যায় সবচেয়ে বড় কারণ হলো এই জলবায়ুর পরিবর্তন। গত কয়েক বছরে নাকি বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই ঘটনা প্রতি বছরই প্রায় দেখা যাচ্ছে। আর অন্যদিকে রয়েছে আরো একটা বড় সড়ো কারণ, এটা আমরা এক্ষুনি বললাম যে আসামের ভৌগোলিক অবস্থান, আসামের আকৃতি ফায়ারের মতো। আর আসামের ভৌগোলিক অবস্থানটা এমন, সেটা হচ্ছে আসাম ব্রহ্মপুত্র নদীর যে বিশাল বন্যাপ্রবণ সমভূমি অঞ্চল রয়েছে সেখানেই ঠিক আসামের অবস্থান। হিমালয় এবং উত্তর পূর্ব ভারতের পাহাড় থেকে 50টিরও বেশি উপনদী এই ব্রহ্মপুত্র নদীতে এসে মিশেছে, যার ফলে কিন্তু আসামের আজ এই পরিস্থিতি। অর্থাৎ একদিকে জলবায়ুর পরিবর্তন এবং অন্যদিকে আসামের অবস্থান, এই দুটোকেই একসাথে মেশালে কিন্তু বর্তমানে আসামের এই ভয়াবহ পরিস্থিতি কেন হলো তার উত্তর পাওয়া যায়। কিন্তু উত্তর রয়েছে আরো একটা, সেটা হলো যে নদীতে জল আসবেই, নদীতে তো জল আসার জন্য, কিন্তু নদী উপচে পড়ছে কেন প্রতি বছর? এর পেছনে রয়েছে আরো একটা বড় কারণ। ব্রহ্মপুত্র হলো বিশ্বের অন্যতম বেশি পলিবাহী নদী, অর্থাৎ পলিমাটি বহন করে আনে। প্রতি বছর বর্ষায় পাহাড় থেকে বিপুল পরিমাণ বালি, কাদা ও পাথরের গুঁড়ো নদীতে এসে মেশে। এগুলো নদীর তলদেশে জমে গিয়ে অনেক জায়গায় নদীকে অগভীর করে দেয়। ফলে আগের তুলনায় কম জলেই নদী উপচে পড়ে। অর্থাৎ বছরের পর বছর ধরে যে পলি বয়ে আসছে, অর্থাৎ বলা হচ্ছে পাথরের গুঁড়ো, বালি, কাদা, সেগুলো এসে নদীকে অগভীর করে দিচ্ছে এবং বছরের পর বছর এই গভীরতা কমতে কমতে একটু জলেই প্রতিটা নদী উপচে পড়ছে, যার ফলে এই ঘটনা এবারে দেখা গিয়েছে। অর্থাৎ প্রশ্ন একটাই, তাহলে কি শুধুই প্রাকৃতিক কারণে এই বন্যা হলো? উত্তরটা কিন্তু সেখানেও না, এর পেছনে মানুষও দায়ী। কিভাবে? আপনাদের জানিয়ে দিই। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে মানুষের বড় ভূমিকা রয়েছে, এবং এটা যে কোনো বিশেষজ্ঞ নয়। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ধ্রুবজ্যোতি সাহারিয়া বলছেন, নদীর ধারে অতিরিক্ত খনন ও খনিজ উত্তোলনের ফলে বিপুল পরিমাণ মাটি নদীতে গিয়ে পড়ছে। এর ফলে নদীর গভীরতা কমছে, জল বহন করার ক্ষমতাও কমে যাচ্ছে। অর্থাৎ পলি তো বয়ে আসছেই, তার জন্য নদী হয়তো অগভীর হচ্ছে, কিন্তু মানুষ নদীর ধারে খনন করছে, ক্ষয়কাজ করছে, যার ফলে অনেক বেশি মাটি এই নদীকে অগভীর করছে, আর যার ফলে নদীর বহন ক্ষমতাও কমে যাচ্ছে। রয়েছে আরো একটি কারণ। আইআইটি রুড়কির অবসরপ্রাপ্ত অধ্যাপক নয়ন শর্মা জানাচ্ছেন, বন উজাড় হওয়া এই বন্যার অন্যতম বড় কারণ। আগে পাহাড়ে ঘন জঙ্গল থাকতো, বৃষ্টি হলে সেই জঙ্গল জলকে অনেকটা আটকে রেখে দিত। ধীরে ধীরে জল মাটির ভেতরে ঢুকে যেত। অর্থাৎ জঙ্গল থাকার ফলে জঙ্গলে অনেক গাছ থাকতো এবং সেই গাছ এবং গাছের শিকড় ওই জলকে ধরে রাখতো এবং সেই জল ধীরে ধীরে মাটির তলায় চলে যেত। কিন্তু বর্তমানে বন এতটাই কমে গিয়েছে যে জল সরাসরি পাহাড় বেয়ে নেমে আসছে, আর সঙ্গে নিয়ে আসছে বিপুল পরিমাণ বালি, কাদা, মাটি আর পলি। এই পলি নদীর তলায় জমে নদীকে আরো অগভীর করে দেয়। ফলে সামান্য বেশি জল এলেই নদী উপচে পড়ে। 1 বছর আগেই 2025 সালে আমরা একটা খবর করেছিলাম যে আসামের একটা জায়গা 1 টাকায় আদানিকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা নিয়ে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়। সেখানকার আদিবাসী মানুষেরা এটা নিয়ে বিক্ষোভ দেখায়। এটা নিয়ে অনেক বড় একটা বিতর্ক সৃষ্টি হয়েছে।
বলা হচ্ছে এই যে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, পাহাড় ধ্বংস করা হচ্ছে, পাহাড়ের যে জঙ্গল সাফ করে ফেলা হচ্ছে, এটাও এই বন্যার একটা বড়সড় কারণ। অর্থাৎ একদিকে প্রাকৃতিক কারণ তো রয়েছেই, যেটাকে কিছু করা যায় না, যেটার সাথে যুদ্ধ করা যায় না, কিন্তু মানুষের কারণগুলো কিন্তু অনেক বড় কারণ। আমরা প্রত্যেকেই জানি বর্তমানে অমরনাথ যাত্রাও কতটা সীমিত হয়ে গিয়েছে। এবছর অমরনাথ যাত্রা মাত্র 5 দিনের জন্য ছিল, কারণ অমরনাথ 5 দিনই মাত্র ছিলেন। এমনই পরিবর্তন জলবায়ুর হচ্ছে যে আস্তে আস্তে গলে যাচ্ছে অনেক তাড়াতাড়ি। আগে যেটা 17-18 দিন অবধি থাকতো, এখন সেটা 5 দিনে নেমে এসছে। আর এর থেকেও ভয়ঙ্কর প্রশ্ন হচ্ছে, কেন এই খবর কোনো মেন স্ট্রিম মিডিয়ার প্রাইম টাইমের আলোচনার বিষয় নয়? কেন আলোচনা হচ্ছে না এই বন্যার পরবর্তী পরিস্থিতিগুলো নিয়ে? আমরা এই বন্যার আসল দিকটাই দেখতে পাচ্ছি না। কারণ এই জল হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর নেমে যাবে, কিন্তু এই বন্যার ফলে যে জলবাহিত রোগ মানুষের শরীরে ঢুকবে, তার জন্য কি কি প্রিকশনস নেওয়া হচ্ছে? কৃষি জমির যে শস্যের ক্ষতি হবে, সেইগুলোর ক্ষতি কি করে মুকুব করা হবে, সেইখানে কিভাবে সরকার পদক্ষেপ নেবে? আর অর্থনৈতিক যে লোকসান হবে, সেটা নিয়ে কেন কেউ প্রশ্ন তুলছে না? আপনারা জানাবেন এগুলো নিয়ে কেন প্রশ্ন তুলছে না কোনো মেন স্ট্রিম মিডিয়া। আপনারা জানাবেন আপনাদের মতামত, যে কেন এগুলো নিয়ে কোনো প্রাইম টাইমে আলোচনা হচ্ছে না। সাথে এটাও জানাবেন আপনার কি মনে হয়, আসামের এই যে বন্যার পরিস্থিতি কিংবা ভয়াবহ বন্যা হলো, এর জন্য কোন কারণটা সব থেকে বেশি দায়ী? প্রাকৃতিক নাকি মানুষের করা সৃষ্টির কারণ? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে। এবং অবশ্যই যদি এরকম আরো কন্টেন্ট আপনারা দেখতে চান, তাহলে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই ইন্ডিয়া হুড চ্যানেলটিকে। ধন্যবাদ।